এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এটাকে আফসোস বলে না রৌনক, এর অন্য নাম আছে। কি সেই নাম? আজ থাকুক সে আলাপ, যে জন্য আসছিলাম। তোমার ভাইয়ার ব্যথাটা আবার বাড়ছে রৌনক। একটা হাত তো নাই মানুষটার, যেটা আছে সেখানেও কিসের এত ব্যথা? কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবা? আগে তো সিরিয়াল দেয়া প্রয়োজন। দেখি কয়টা বাজে। টেবিল ঘড়ির দিকে চোখ বুলিয়ে রৌনক দেখলো রাতে 11:30। এই সময় ডাক্তারের চেম্বার খোলা থাকার কথা না, তবু আমি বের হয়ে দেখি যদি খোলা পাওয়া যায়। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল রৌনক, খোলা না থাকলে দরকার নাই, কালকে সিরিয়াল দিয়ে আসিও, এমনিতেই তোমার জ্বর। চেষ্টাটা করে দেখি ভাবি। আর পুরুষ মানুষের জ্বর হলো ভাল্লুক জ্বর, এই ঝাঁপায় আসে এই নেমে যায়। চিন্তার কিছু নাই, ওষুধ তো খাইছি, সমস্যা হবে না। তবুও বললাম না দুশ্চিন্তার কিছু নাই। অল্প হেসে আশ্বস্ত করলো রৌনক চাপা শ্বাস ছেড়ে। সাবধানে যাও বলে প্রস্থান করলো হাসনা। এক মুহূর্ত আর দেরি না করে ঝটপট তৈরি হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র হাতে রৌনকও বেরিয়ে পড়ল। সরকারি হাসপাতালে যাবে আগে। নতুন যিনি এসেছেন ডাক্তার, শুনেছিল উনি অনেক রাত পর্যন্ত রোগী দেখেন। কে জানে আজ আছেন কিনা। রৌনক ঠিক করলো ওখানেই আগে যাবে, গিয়ে দেখা যাক কি হয়। সৌভাগ্যবশত হাসপাতালে উপস্থিত ছিলেন ডাক্তার, আরও 2 জন রোগী দেখা বাকি। ভাগ্যিস রৌনক এসেছিল, তাই তো পরদিনের সিরিয়াল দেওয়া সম্ভব হলো। হাসপাতালের কাজ মিটে যাওয়ার পর আরও কিছুক্ষণ বাইরে থাকতে মন চাইল রৌনকের। কোথায় যাবে ভাবতে ভাবতে মনে পড়ে গেল কোনো এক রাতে ডিসি বাংলোর ওদিকে একটা অপরিচিত বাড়ির সামনে দাঁড়িয়ে গান শুনেছিল। এতই ভালো লেগেছিল সে গান, অনেক রাত পর্যন্ত বসেছিল ওখানে। সিদ্ধান্ত নিয়েছিল প্রতিদিন যাবে। কি আশ্চর্য, এতদিন মনেই ছিল না তার। আর যখন মনে পড়লো তখন তো যাওয়াই যায়, সময়টাও সুন্দরভাবে কেটে যাবে। গান শুনতে না পেলে ওখানে বসে থাকবে রৌনক, এটা তার ইচ্ছে। মুচকি হেসে চট করে গাড়ি ঘুরে নিল রৌনক। গন্তব্য অপরিচিত ওই বাড়ি। সেদিনের মতো ডিসি বাংলো পেরিয়ে পাড়াটায় তো ঢুকে গেল রৌনক, কিন্তু যার মাথার মুড়ে সে পথ এলোমেলো হয়ে গেল তার। নেশার ঘুরে বেড়ানো গলি এই মুহূর্তে ঝাপসা হয়ে ধরা দিল। ছোট কামড়ে সে চারিদিকে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো এমন কিছু যা ওই গলিটার পরিচয় বহন করে। কিন্তু দুর্ভাগ্য, অনেক সময় লাগে, খোঁজার পরও ব্যর্থ হতে হলো তাকে। শেষে সিদ্ধান্ত নিল প্রত্যেকটা গলিতে একবার ঢু মেরে দেখবে। যে ভাবা সে কাজ। হুন্ডায় টান দিয়ে একে একে 3টে গলি ঘুরে দেখা শেষ করলো সে। দোতলা বাড়ি অনেক চোখে পড়লো, কিন্তু গঠন পরিচিত লাগলো না। রইল বাকি একটা। তার মনে হলো ওই গলিতে গেলে অবশ্যই সে তার কাঙ্ক্ষিত বাড়িটা দেখতে পারবে। গতি কমিয়ে মনোযোগ দিয়ে চারিদিক পর্যবেক্ষণ করতে করতে এগোতে লাগলো রৌনক। এগোতে এগোতে তার মনে পড়ে গেল বাড়িটার ঠিক অপোজিটে একটা শাটার নামানো দোকান পাওয়া যাবে। ওই দোকানটা একমাত্র পরিচয় বহন করছে ওই বাড়ির। বাড়ি চাইতেও দোকান খোঁজা এবার মুখ্য হয়ে গেল রৌনকের। বেশিক্ষণ অবশ্য লাগলো না সেটা খুঁজে পেতে, মিনিট 5 হবে। তোর মধ্যেই সে তার কাঙ্ক্ষিত জায়গাটায় উপস্থিত হতে পারল। ঠিক সেদিনের মতো দোকানের সামনে হুন্ডা রেখে অতৃপ্তির সাথে হেসে উঠল রৌনক। আজ এগুলোই না ঠিক। হুন্ডাতেই হালান দিয়ে বাড়িটার দিকে দৃষ্টি দিল। সেদিন বাড়িটার সামনে কোনো লাইট ছিল না, আজ আছে। ক্ষীণ আলোয় বাড়ির গেটটা পরিচিত মনে হলো রৌনকের। ভ্রুকুচকে সে মনে করার চেষ্টা করলো আর আগে কি এসেছিল বাড়িটাতে। আসলেও তা কোন উদ্দেশ্যে? না, মনে হচ্ছে দিনের আলোয় ধু মেরে যেতে হবে একবার। স্রেফ গেট দেখে বোঝা যাচ্ছে না কিছু। গেটের ওপাশে তো নিগুড় অন্ধকার। সন্ধিৎসু চোখে বাড়িটাকে দেখে যাচ্ছিল রৌনক। গানের কথা আর মাথায় নেই, কিন্তু তা হলে কি হয়? গান শুনতেই তো এসেছিল সে, তা না শুনে অন্য চিন্তায় নিজেকে ডুবালে তো হবে না। মনে করিয়ে দিতে মিনিট খানেক বাদে সেদিনের মিষ্টি ভাষণী সুরের ঝাঁপে খুলে করুণ সুরে আকাশ বাতাস ভারী করে গান ধরল। যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলাই মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন, আমার ব্যথার পূজা হবে সমাপন। গানের কথাগুলি ক্ষীণ হয়ে কানে লাগলো রৌনকের। সুরটা এত বেদনা বিদুর, চমকুতে হয়ে সে চাইল সোজা ছাদ পান।
কিন্তু তিমিরের করাল গ্রাস সমস্তটাকে আঁকড়ে ধরে আছে দৃঢ়ভাবে। ওর দৃঢ়তা কাটাতে ব্যর্থ হলেও রৌনকের চঞ্চল চোখচূড়া সুরের অধিকারিণীর রহস্যময়ী ছায়া আজ আর দৃষ্টিগোচর হলো না। কিসের শূন্যতায় খা খা করে উঠল রৌনকের বুক। হুন্ডার সিটে জোর চাপড় মেরে শূন্যতাকে ক্রোধরূপে প্রকাশ করে দিল রৌনক। আজকের রাত যেন অদ্ভুত রাত হয়ে ধরা দিল তার কাছে। सुना है आपने शादी कर लिए बांगाली बाबू? नॉट फेयर। হ্যাঁ, রিনরিনে মেয়েলি গলার স্বর কানে ভেসে আসতেই চোখ তুলে তাকালো অতনু। চৌকাঠে দাঁড়ানো উদ্ভিন্ন যৌবনা এক তরুণী, বয়স তার 22 থেকে 25-এর মধ্যে হওয়ার কথা। চোখে পড়ার মতো রূপ লাবণ্য এবং দেহ গড়নের অনন্য। পরনে তার আসমানি রঙের জর্জেট শাড়ি, সুন্দর ভাঁজ করে কাঁধে তুলে রাখা বলে শাড়ির ফাঁক গলিয়ে তুষার শুভ্র মসৃণ সর্পিল কোমরখানা দৃশ্যমান। নাম তার উর্বশী। পেশায় সে থাক, পেশার দিকটা না যাওয়াই ভালো, বরং অতনুর সাথে তার পরিচয়ের গল্পটা ছোট করে উল্লেখ করা যাক। কম বয়সী বন্ধুদের পাল্লায় পড়ে প্রথম নষ্ট গলির সন্ধান পেয়েছিল অতনু। সেবার বেনারস থেকে রাজধানীতে কিছু মেয়ে ধরে আনা হলো। কম সময়ে তল্লাটে যাদের ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে গেল। মাথা নষ্ট করা রূপ লাবণ্যের ঠাসা সেসব মেয়েরা সববার কামনার বস্তু। পাহাড় পর্বত ভেঙে হলেও তাদের সান্নিধ্য যায়। বলা বাহুল্য সেই মেয়েদের মধ্যেও একজন উর্বশী ছিল। বছর 14-15-র কিশোরী, চড়া সাজ, দেহের বাঁক এবং বাকপটুতা অবশ্য তার বয়সটা জোরালোভাবে আড়ালের চেষ্টায় মত্ত ছিল। কমনীয় নারীর অভিজ্ঞ স্পর্শে এক ধনী দুলালকে রীতিমতো পাগল করে দিয়েছিল সে। এতটাই ঘুরগ্রস্ত হয়ে গিয়েছিল ছেলে, চড়া মূল্যগুণে হলেও জোর চেষ্টায় একান্ত নিজের করে রাখার জন্যই শহরে নিয়ে এসেছিল তাকে। যদিও শেষ পর্যন্ত রাখতে পারেনি, কারণটা অতনু। সেই দুলালের সাথে পরিচয় ছিল অতনুর। ও বাড়িতে পা দিয়ে এক ঝলক যখন সে উর্বশীকে দেখেছিল, তখনই ভেবে রেখেছিল এই অপ্সরাকে তার চাই, যে কোনো মূল্যে হলেও চাই। দ্বন্দ্ব বেঁধে গিয়েছিল তার নিজের বন্ধুর সাথে। অতনু কখনো হারতে শেখেনি। তার যেটা চায় সর্ব উপায়ে চায়। আপোষে না পেলে ছিনিয়ে আনে, তবুও নিজের করে ছাড়ে। তেমনই ছিনিয়ে এনেছিল সে উর্বশীকে। তারপর থেকে উর্বশী তার কাছে না। উর্বশীর সাথে আত্মিক বা মানসিক কোনো সম্পর্ক নেই তার। উর্বশী কেবল তার কাছে একটা ট্রফির মতো। অতনুর ভাবনা সকল সাঙ্গ হলো কানে ধরে রাখা টেলিফোনের উপর থেকে ভেসে আসা শব্দে। ফোনের অপর পাশে নিজাম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত থাকলেও চৌঘাটে দাঁড়ানো অতি অপরিচিত রমণীকে দেখার পর থেকে কথায় তালগোল পাকিয়ে যেতে লাগলো অতনুর। চেষ্টা করলো নিজেকে শুধরাবার, কিন্তু প্রতিবারের মতো এবারেও ব্যর্থ হলো। শেষে হাল ছেড়ে দিয়ে বিনীত ভঙ্গিতে নিজাম সাহেবের থেকে বিদায় নিয়ে ফোন রেখে দিতে হলো অতনুকে। অমন শক্ত সামর্থ্য মানুষটাকে সহজে নাকাল হতে দেখে চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠল উর্বশী। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো ঘরময়। চেয়ার ঠেলে এবার উঠে দাঁড়ালো অতনু। টেবিলে 2 হাত রেখে ঈশ্বর ঝুঁকে সরাসরি চোখ রাখলো উর্বশীর মুখ পানে। হাসিতে যেন মুক্ত ঝরছে মেয়েটার। ছোট কামড়ে ঝঙ্কার তোলা সেই হাসি অবলোকন করতে করতে ভ্রু নাচিয়ে অতনু শুধালো, ভেতরে আসবে না? জিন্দেগি সে নিকাল কে আপ ভেতরে যেতে বলছো? অনধিকার চর্চা হয়ে যাবে না? হাসি থামিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল লাস্যময়ী ললনা। যে অধিকার আমি নিজে দিয়ে রেখেছি সেখানে অতিরিক্ত 9টা যোগ করার সাহস তোমার কিভাবে হয়? চোখ সরু করে দম্ভের সাথে বলল অতনু। এই কথা শুনে আরেক বসলা হেসে উঠল উর্বশী। ডান হাতে ধরে রাখা শাড়ির আঁচল ছেড়ে দিয়ে অদ্ভুত এক ছন্দ তুলে সে ভেতরে প্রবেশ করলো। বিপরীতে ঠিক অতনুর মতোই টেবিলে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে যথাসম্ভব নিচু গলায় শুধালো, বিবির নাম কি তোমার? অতনু ওর কথায় চোখ দিল না। সতর্কিত ওর চোখ জোড়া এই মুহূর্তের সামনে দাঁড়ানো উদ্ভিন্ন যৌবন আর তরুণীর শরীরে এঁটে থাকা ধবধবে সাদা ব্লাউজের মধ্যেখান থেকে উকি দিতে চাওয়া উন্নত বক্ষ বিভাজিকা পরিমাপে ব্যস্ত। তরুণী বুঝতে পারলো ওর মনোযোগী দৃষ্টির অবস্থান। একটুখানি তৎপাতে ঝট করে সোজা হয়ে দাঁড়ালো সে। সফলই হলো বলা যায়। অতনুর মনোযোগ ভেঙে গেল সাথে সাথে। স্থির হয়ে দাঁড়িয়ে চোখ রাখলো সে তরুণীর চোখে। মৃদু স্বরে বলল, বলিনি ইলেকশনের সময় আমায় না জানিয়ে বেরুবে না? তুমি যে এই শহরেই আছো কেউ কিন্তু জানে না। জানলেই কি হবে জানলে? মেরে ফেলবে ও লোক আমাকে।
উর্বশী। ধমকে উঠল অতনু। পুনরায় হাসার চেষ্টা করলো উর্বশী। সফল কতটুকু হলো কে জানে। ছলছল করে উঠল ওর চোখ জোড়া। অতনু বিয়ে করেছে খবরটা শোনার পর থেকে বেদমিস চোখ জোড়া সময় অসময়ে ছলছল করে ওঠে। উফ, নিজের উপরে বিরক্ত হয় উর্বশী। এতটা বেসামাল লাগে কেন আজকাল? প্রশ্নের সাপেক্ষে নিজেই আবার উত্তর সাজায়। অতনুর তার প্রতি আত্মিক মানসিক কোনো টান না থাকতেই পারে, তাই বলে কি তার টানটা তৈরি হয়নি? টানে চাইতে বেশি কিছু হয়েছে। এই বেশি কিছুটাই বেসামাল লাগার একমাত্র কারণ। কিন্তু সে যে নোংরা গলি থেকে উঠে আসা মেয়ে, পুরুষ মানুষের সাথে তার সম্পর্ক কেবল শরীরে। অতনুর সাথেও এর বাইরে কিচ্ছু নয়, কিচ্ছু না। ধীর পায়ে হেঁটে এসে মুখোমুখি হলো অতনুর। গালে হাত রেখে মৃদু স্বরে বলল, কতদিন পর দেখা হচ্ছে বলো তো, হিসেব আছে? উর্বশীর কথায় লম্বা শ্বাস টেনে অতনু বলল, তুমি জানো তো আমার ব্যস্ততা। এতই ব্যস্ত ছিলে একটা কল দেওয়ারও সময় পাওনি? উর্বশীর গলায় তীব্র অভিমান। অতনু অবশ্য ওদিকে বিশেষ নজর দিল না। উর্বশীকে দু হাতে আগলে নেওয়ার চেষ্টা করে বলল, পুষিয়ে দেব সব। এই কথা শুনে চট করে মেয়েটা গা থেকে ওর হাত সরিয়ে দিল। মুখ ফিরিয়ে ক্ষীণ গলায় বলল, বাড়িতে বিবি রেখে। কথা সম্পূর্ণ করলো না সে নিজের। অতনু ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। কোণের কাছটা চেপে ধরে এক ঝটকায় টেনে নিল উর্বশীকে নিজের কাছে। উন্মুক্ত কণ্ঠদেশে হাত বোলাতে বোলাতে বলল, বউয়ের সাথে এসবের কোনো সম্পর্ক নেই। শরীর আর সংসার দুটো বিপরীত শব্দ, ওদের বিপরীতে থাকতে দাও, মেলাতে যেও না। কিন্তু আসন্ন কথা মালাকে শুরুতেই থামিয়ে রাখতে চট করে উর্বশীর অধর জোড়ায় তর্জনী চেপে ধরল অতনু। কপালে কপাল থেকে ধীর অথচ দৃঢ় গলায় বলল, তর্ক করবে না উর্বশী। তর্ক করা মেয়ে মানুষ আমার পছন্দ না। বলিনি যে অধিকার স্বয়ং তোমায় দিয়ে রেখেছি তার ওপর একটা প্রশ্ন উঠবে না? প্রশ্ন তোলার সাহস কারণ নেই, কারণ না। তাই চুপচাপ যে জন্য এসেছ তাকে সফল হতে দাও। কানের নরম অংশ কামড়ে ধরে দৃঢ় স্পর্শে বাহুবদ্ধ করে ফেলল অতনু উর্বশীর কটিদেশ। সময় ব্যয় না করে শূন্যে তুলে টেবিলের উপর বসিয়ে দিল চোখের পলকে। পড়ে যাওয়ার আশঙ্কায় উর্বশীও খামছে ধরল অতনুর কাঁধ। ওর নখের স্পর্শে কামনার আভাস। ঈষৎ হেসে শাড়ির ফাঁকে হাত গলিয়ে দিল অতনু। নাভিমূলে হাত বোলাতে বোলাতে কাঁধের দিকটায় জিভ ছোঁয়াতে শুরু করলো। আবেশের চোখ বুঝে সকতকে উর্বশী বলে উঠল, সমাজ স্বীকৃতিতে তুমি আমার না হলেও আমার স্বীকৃতিতে তুমি আমারই বাঙালি বাবু, আমার আজন্মের অধিকারের। এই অধিকারে ভাগ বসানোর অনুমতি আমি কাউকে দেব না, কখনো না। আমার শরীর দিয়ে তুমি আমার, একদিন মন দিয়েও হবে, হতেই হবে। এই মেয়ে, গান পারো তুমি? চিরের তো গম গমে গলার স্বরখানা কর্ণকুহরে ধাক্কা দিতে ঈষৎ কেঁপে উঠল উপমা। দাঁতে দাঁত পিষে মনে মনে আওড়ালো, জন্মের সময় মুখে মধু দেয়নি মাস্টারটার। কথায় কথায় বজ্র ধমক দেয়। উফ! প্রশ্নের তৎক্ষণাৎ জবাব না পেয়ে ভ্রু কুচকে গেল রৌনকের। পূর্বের চাইতেও জোরালো ধমকে সে প্রশ্ন রিপিট করলো। কি বলছি শুনতে পাও না? দ্বিতীয় ধমকে থতমত খেয়ে গেল উপমা। ডানে বায়ে মাথা নেড়ে আমতা আমতা করে বলল, পারি আবার পারি না। এইটা কেমন উত্তর? বিস্ময়াভূত হলো রৌনক। নিজের বোকা বোকা উত্তরে বিভ্রান্ত হলো উপমা। মাথা চুলকে পুনরায় আমতা আমতা করতে করতে বলল, মনে হয় পারি, আবার বোধ হয় পারি না, মনে পড়ছে না। এমন দায়সারা উত্তরে রৌনক বেশ বিরক্ত। চোকারান্ত একটা শব্দ করে সে বলল, আচ্ছা শোনাও দেখি, গান শোনাও একটা। গান? কাছুমাছু ভাবেই উচ্চারণ করলো উপমা। গান শব্দটা প্রথম শুনলা নাকি? বিরক্ত মাখা গলায় বলল রৌনক। আর চোখে ওর দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে ফেললো উপমা। স্বগতোক্তি করলো, শোনাচ্ছি তোকে গান। এরপর মুখে বলল, না ভাইয়া, আগেও শুনেছি, পারি তো আমি গান। এখনই শোনাবো? আরে সেটাই তো বলছি, শোনাও। জোর গলায় টেনে টেনে বলল রৌনক। উপমা স্মিত হাসার চেষ্টা করে গদগদ হয়ে বলল, আচ্ছা আচ্ছা শোনাচ্ছি। এরপর বিকট শব্দ করে গলা খাকারি দিয়ে সে রীতিমতো চিল্লানোর মতো করে গাইতে লাগলো জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায়।
এই পর্যায়ে তড়িঘড়ি করে হাত তুলে ধমকে উঠল রৌনক। এই থামো থামো, এটা গান নাকি কানের পর্দা ফাটানোর অস্ত্র? মাবুত, এই মেয়ে গলা তো তোমার ফাটা বাঁশের মতো। রৌনকের নাকানি চুপানি অবস্থা দেখে খুব জোর হাসি পেল উপমার। তথাপি নিজেকে শান্ত রেখে মাথা নিচু করে করুণ সুরে সে বলল, আমি তো এভাবেই গান গাই ভাইয়া, কেন ভালো হয়নি? ভালো, তোমার গানে তো আমি ধন্য সিস্টার। এত মধুর গলা ভুল করেও কাউরে শোনাইও না। বাপরে বাপ। আপনি ভুল বুঝছেন ভাইয়া, আর একটু শুনেই। না না, থাক, দরকার নেই সিস্টার। গান শোনার ইচ্ছা আমার কয়েক শতাব্দীর জন্য মরে গেছে। হাত তুলে হড়বড় করে বলে উঠল রৌনক। উপমা তখনও দুঃখী দুঃখী ভাব চেহারায় ফুটিয়ে রেখেছে। আপনাকে পুরোটা গান শোনাতে পারলাম না, কষ্ট লাগছে ভাইয়া। এত কষ্ট করে ক্লাস বাদ দিয়ে ডেকে পাঠালেন, শোনেন না আর একটু? না না, দরকার নেই। আরে হ্যাঁ, ক্লাস আছে তো আমার। যাও যাও, তুমি বরং ক্লাসে যাও। আমার তো মাথাতেই ছিল না। এখন গিয়ে কি আর লাভ আছে? তার চেয়ে বরং। উপমার কথা সম্পন্ন করার পূর্বে রৌনক বলে উঠল, নেই মানে? অবশ্যই আছে। পৃথিবীর আর সমস্ত কাজে লোকসানের গণনা থাকলেও ক্লাসের ক্ষেত্রে এই গণনা নেই। ক্লাসে লাভ ছাড়া লস নেই। আমি তো ভুলই করেছি তোমাকে ডেকে। আচ্ছা তাহলে যাই নাকি? অবশ্যই যাও। আমার বন্ধু ছেড়ে আসবে নাকি তোমাকে? না না না, তার দরকার পড়বে না ভাইয়া। ব্যাগ কাঁধে তুলে টুকটুক করে ক্লাব ঘর থেকে বেরিয়ে এলো উপমা। বেশ জব্দ করা গেছে মাস্তানটাকে। খুব শখ না গান শোনার? নে এখন গান খা, গানের সাথে গান দুটো খুলে ভর্তা করে খা। হাত ঘড়িতে উপমা দেখলো প্রথম ক্লাসের সময় পেরিয়ে গেছে। এখন ফিজিক্স ক্লাস। ফিজিক্স ম্যাম ভীষণ ভীষণ রাগী। ওনার যা পাংচুয়ালিটি পড়া না হোক, কিন্তু ক্লাসে দেরিতে ঢুকা ওনার ক্লাসে চলবে না। সময়ানুবর্তিতার দিকে যে শিক্ষার্থীর খেয়াল নেই, সে ওনার দু চোখের বিষ। 1 মিনিট দেরি তো পুরো ক্লাসে দরজায় দাঁড়িয়ে পার করতে হবে। এই মুহূর্তে এমন ভয়ানক রাগী ব্যক্তির মুখোমুখি হওয়ার আগ্রহ অবশিষ্ট নেই উপমার মধ্যে। ব্যাগ কাঁধে তাই সে পথ পাল্টে বিপরীত দিকে হাঁটা শুরু করলো। এই রুটটা সোজা বাংলা ডিপার্টমেন্টের দিকে চলে গেছে। নতুন হওয়া রাস্তা আর দুপাশে সারি সারি গাছ। রুটটা ভীষণ পছন্দ হয়েছে উপমার। ব্যাগ কাঁধে কাঁধে ঘুরে ঘুরে দেখতে দেখতে সে এগোচ্ছে। সামনে বাংলা মঞ্চ বলে একটা জায়গা পড়ে। ওখান থেকে ছেলে মেয়েদের হাসি ঠাট্টা আর কিছুক্ষণ পরপর গান বাজনার আওয়াজ ভেসে আসছে। উৎসুক উপমা আর কোথাও না গিয়ে সোজা বাংলা মঞ্চের দিকে পা বাড়ালো। নাচ গান যারা করছে তারা নিশ্চয় ওর সিনিয়র অনার্সের ছেলে মেয়েরা। ওদের মনে তো আনন্দ লেগে থাকে সব সময়। প্রায় প্রায় বাংলা মঞ্চে তারা নানামুখী অনুষ্ঠানের আয়োজন করে। ছুটির পর বেশ কয়েকদিন উপমা দলবল সমেত এসে অনুষ্ঠান দেখে গেছে। প্রতিদিন ওরা অডিয়েন্স থেকে কাউকে ডাকে যে কোনো পারফরমেন্সের জন্য। বন্ধুরা তো জেকে ধরতো উপমাকে গান গাওয়ার জন্য। এত ভালো গান জেনেও মানুষের সামনে পারফর্ম করেনি উপমা, লজ্জা করে তার। তবে আজ একটা সুপ্ত ইচ্ছে মাথা চাড়া দিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন যেন। মনে হচ্ছে এত সুন্দর গান করে মানুষকে শোনানো উচিত। প্রশংসনীয় কোনো কাজ করলে প্রশংসা পাওয়ার ইচ্ছে জাগবে, এটাই স্বাভাবিক। আর যদি কেউ অডিয়েন্স থেকে ডাকে তাহলে উপমা যাবে বলে ঠিক করলো। বাড়ির সবাই তো বলে উপমার গানের গলা ভালো। পরীক্ষা করে দেখা যাক সত্যি সত্যি ভালো কিনা। এখানে তো আরো অনেকে গায়ক আছে, তাদের সাথে পাল্লা দেওয়ার সক্ষমতা উপমার তৈরি হয়েছে কিনা দেখা যাক। উপমাকে ফেরত পাঠানোর পর রৌনকও আর বসে রইল না। আজ কলেজে আবারও মারামারি হয়েছে। নতুন একটা দল ডালপালা মেলে দাঁড়ানোর চেষ্টা করছে। একে শুরুতে হালকাভাবে নিলেও ইদানিং এর কিছু কাজ কারবার দেখেই মনে হচ্ছে অবস্থান এর বেশ শক্তপোক্ত। তাদের রাজত্ব চলা অবস্থায় তৃতীয় পক্ষের আগমন ঘটানোর দুঃসাহস কে করলো তা দেখার আগ্রহ রৌনকের। দলের একটা ছেলেকে নিয়ে তাই সে রওনা হলো বাংলা ডিপার্টমেন্টের দিকে। ওটাই তো মূল চত্বর। মঞ্চের কাছাকাছি দাঁড়িয়ে তন্ময় হয়ে একটা নাচ দেখছিল উপমা। রাষ্ট্রবিজ্ঞানের এক আপু দারুণ নাচে। 2-1 দিন ওর নাচ দেখে ফ্যান হয়ে গেছে উপমা। এই আপুর নাচ এলে কখনো মিস করে না সে। সবাই পছন্দ করে আপুটাকে। উপমাও রাষ্ট্রবিজ্ঞানের মেয়েটার নাচ শেষে উপস্থাপনায় থাকা ছেলে মেয়েরা হুট করে অডিয়েন্সে কল করা শুরু করলো। অডিয়েন্সের মধ্যে আর কে নাচ অথবা গান করতে চায়। উপমা তো ভেবে এসেছিল ডাকলে সে যাবে, কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ দ্বিধায় পড়ে গেল, যাবে কি যাবে না। যদি গান ভালো না হয়,
সবাইকে ওকে নিয়ে হাসাহাসি করবে? না, হাসাহাসি করবে কেন? আর গান ভালোই বা হবে না কেন? কত যত্ন করে ও শিখেছে। প্রলম্বিত শ্বাস ফেলে মনের সমস্ত দ্বিধা ছেড়ে ফেলল উপমা। এরপর চট করে হাত তুলে জোর গলায় বলল, আমি গান করব। ওর সামনে আরো কয়েকজন দাঁড়ানো ছিল। তারা চট করে ফিরে তাকালো এবং সরেও গেল। উপমা ওদের দিকে একবার তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেল মঞ্চের দিকে। উপস্থাপনায় থাকা দুজনের মধ্যে একজন সহাস্যে ওকে মঞ্চে উঠে যেতে বলল, সাথে ওর নাম এবং পরিচয় শুনে নিল। মাইক হাতে দেওয়ার আগে ওর নাম পরিচয় সকলের উদ্দেশ্যে শোনানো হলো। তখনও দর্শক মহলে যোগাযোগ চলছে হালকা। উপস্থিত সকলের দিকে নিবিড়ভাবে একবার চোখ বলে মাইক শক্ত করে চেপে ধরল উপমা। মনে মনে মামিকে স্মরণ করলো একবার। এরপর আলতো করে চোখ বুজে তার মামির একটা প্রিয় গানে সুর তুলল। শুধু গান গেয়ে পরিচয়। প্রথম লাইনটা যখন গাওয়া হয়েছে সেই মুহূর্তে রওনকেরও হুন্ডা উপস্থিত হয়েছে বাংলা মঞ্চের কাছে এবং মাইকে পরিচিত গলার স্বর তার কর্ণধরেও ধাক্কা মেরেছে। চট করে হুন্ডা থামিয়ে দিয়েছে সে। হঠাৎ থেমে যাওয়া পেছনে বসা ছেলেটা প্রশ্ন করে উঠল, ভাই দাঁড়াইলেন যে? গান গায় কি নুরু? উৎসুক চোখে মঞ্চের দিকে তাকাতে তাকাতে শুধালো রৌনক। নুরু নামক ছেলেটা ওর চাইতে বেশ খাটো, বিধায় উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, থামেন ভাই দেহি। কিন্তু সময় ক্ষেপণে রৌনক মোটেও আগ্রহী নয়। নুরুকে নামতে বলে হুন্ডার সোপে সে চপল গতিতে এগোতে বেশি আগ্রহী। নুরু তখনও বোকার মতো বোঝার চেষ্টা করছে কি হচ্ছে, রৌনকের হঠাৎ চঞ্চলতার কারণ। তবে এই জটিল জিনিস বোঝার সাধ্য ওর নেই। ওদিকে রৌনক চপল গতিতে এগোতে এগোতে মঞ্চের অনেকটা কাছে চলে গিয়েছে। মঞ্চের সামনে দাঁড়ানো সব ছেলে মেয়ে অপরিচিতার সুরের মূর্ছনায় ভাসতে চাইছে রৌনকও, কিন্তু তার পূর্বে যে অপরিচিতা সর্বরীর চেহারা দেখা চাই। জোর হাতে ভিড় ঠেলে রৌনকের পৌঁছতে উপমার গান অর্ধেক হয়ে গেছে। সে পুনরাবৃত্তিতে গাইছে, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়। এতটুকু গাওয়ার মধ্যেও রৌনক ঠিক তার মুখোমুখি মঞ্চের সামনে উপস্থিত হয়ে গেল। উপমা বোঝা চোখজোড়া ঝট করে খুলে ফেলল। আরেকবার হলো দুজনের দৃষ্টি বিনিময়। অদ্ভুত একটা সময়ে মাইক হাতে যেমন উপমা অবাক হয়ে তাকিয়ে রইল রৌনকের দিকে, উপমার চাইতেও শতগুণ বিস্ময় নিয়ে রৌনকও তাকিয়ে রইল মাইক হাতে দাঁড়ানো উপমার দিকে। সত্যি গান দিয়েই তো ওদের পরিচয়। রৌনকের রহস্যময়ী সেই ছায়া মানবীর পরিচয় শেষ পর্যন্ত তবে উন্মোচিত হলো রৌনকের সামনে। ছায়া মানবীর পরিচয় এমনও হতে পারে সে কভু কল্পনা করেছিল। বলো তো ভাবি, আমায় কেমন লাগছে দেখতে? ড্রেসিং টেবিলের সামনে বসে বেনি করতে করতে প্রশ্নটি করল উপমা। আসমা ঠিক ওর পেছনে বিছানার উপর বসা, ওর দিকে তাকিয়ে। প্রশ্নটি শুনে মৃদু হাসি খেলে গেল আসমা ঠোঁটের কোণে। বিছানা থেকে উঠে এসে উপমার দু কাঁধে হাত রেখে আয়নায় ওর প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সহাস্যে আসমা বলল, ভীষণ প্রীতি। কিন্তু প্রীতি লাগলে তো চলবে না, আজ আমায় ভীষণ সিক লাগতে হবে। এক পলক দেখলেই যেন মনে হয় জ্বর থেকে উঠেছি মাত্র। উপমার কথার অর্থটা আসমা ধরতে পারল না। ভ্রু কোচকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল। মানে? উত্তর দিল না উপমা। ঠোঁট কামড়ে হাসলো খানিক। প্রসঙ্গ পাল্টাতে উল্টো প্রশ্ন করলো, তুমি কি কিছু বলতে চাও ভাবি সাত সকালে আমার ঘরে? বলতে তো চাই। ইতস্তত করলো আসমা। এরপর বলল, না থাক। কথাটা কি অস্বস্তিজনক? ফিরে তাকালো উপমা। আসমা মাথা নাড়ল। কিছুটা। হোক অস্বস্তিজনক, তবুও তুমি বলো ভাবি, একটা কথা বলতে এসেছো, তা না বলে যদি চলে যাও আমার অশান্তি লাগবে সারাক্ষণ, এটাই মনে পড়তে থাকবে। এ পর্যায়ে ম্লান হাসলো আসমা। আমি আসলে বুঝতে পারছি না কথাটা তুমি কিভাবে নিবে। আমি ঠিক শিওর নই। কিন্তু নানি বলো তো, রায়বাঘিনী ননদিনী সবসময় ভাবিদের উপর হুকুম জারি করবে, এটাই ননদদের বৈশিষ্ট্য। আমার মা কিন্তু ওরকম ছিল না। মামিদের কাছে সবসময় শুনে এসেছি মা তাদের সাথে কেমন বন্ধুর মতো মিলেমিশে থাকতো। মায়ের একমাত্র মেয়ে হিসেবে আমিও মায়ের পথ অনুসরণ করব, এটাই স্বাভাবিক।
তবে তুমি কি আমাকে তোমার বন্ধু ভাবতে পারোনি ভাবি? আসমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইল উপমা। আসমা দ্রুত ওর কাছে এসে বলল, ভাববো না কেন, শুধু বন্ধু। তুমি তো আমার ছোট বোন হয়ে গেছো। এই পরিবারে তুমি আর অভ্রই ছিলে যে আমায় প্রথম দেখাতেই মেনে নিয়েছিলে এবং সাপোর্ট করেছো। এখন পর্যন্ত সমস্ত বিপদে আপদে আমার ছায়া সঙ্গী হয়ে আছো। তবে আমার কাছে সংকোচ কেন? পুনরায় ম্লান হাসলো আসমা। লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আচ্ছা, মেজু ভাইজানকে তোমার কেমন লাগে আনন্দী? আসমার কথায় ফিরে তাকালো উপমা। হালকা হেসে উত্তর দিল, কেমন লাগে মানে অন্য ভাইদের যেমন লাগে তাকেও তেমনই লাগে। মানে অন্যরকম কোনো অনুভূতি নেই? ভাবি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। উপমা যেন দ্বিধান্বিত। শাড়ির আঁচল আঙ্গুলি পেঁচাতে পেঁচাতে আসমা খোলাখুলি বলে ফেলল, আশিন ভাইজান যে তোমায় পছন্দ করে তা কি তুমি বুঝতে পারো আনন্দী? এবারে যেন থমকে গেল উপমা। চুলের ভাঁজে চলমান আঙ্গুলগুলো স্থির হয়ে গেল মুহূর্তের মধ্যে। বিস্ময়াভূত সে অবিশ্বাসের সাথে বলল, মেজো ভাই নিজে বলেছে তোমায় এই কথা। বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল আসমা। আশ্বিন তাকে কিছু বলেনি। তবে ওরা চলে যাওয়ার পর আশ্বিনের ঘর গোছাতে গিয়ে সেই ঘর থেকে এমন কিছু আসমা পেয়েছে যার দ্বারা মনে হয়েছে আশ্বিন উপমাকে পছন্দ করে। এছাড়াও যে কটা দিন বাড়িতে ছিল, উপমার প্রতি আশ্বিনের মুগ্ধতার দৃষ্টি, উপমাকে লুকিয়ে দেখা, এসব কিছু তো আসমার ধারণাকে সমর্থন করে। বলো না ভাবি, মেজো ভাই নিজে তোমায় বলেছে সব? উপমার অস্থিরতা মেশানো প্রশ্নখানা শোনা মাত্র ধ্যান ভঙ্গ হলো আসমার। দুদিকে মাথা নেড়ে সে বলল, না, নিজে বলেনি, কিন্তু তার কিছু কাজ কারবার সন্দেহজনক মনে হয়েছে, এজন্যই তোমায় বলা। তুমিও তাকে? কখনো না। আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না এমন ভয়ানক কিছু। অন্যান্য ভাইদের মতো মেজো ভাইও আমার আপন ভাই। ছোটবেলা থেকে তাকে সেই নজরেই দেখে এসেছি এবং আজীবন সেভাবেই দেখব। আচ্ছা, এত অস্থির হও না আনন্দী। আমার ভুল ধারণাও হতে পারে। কোনো কিছু যাচাই না করে তোমার বলাটাও বোধহয় ভুল হলো। উপমার কাঁধে হাত রাখলো আসমা। উপমা বুঝতে পারলো এখন অস্থির হওয়ার সময় নয়। এমন কিছু যদি হয়েও থাকে, খুব সতর্কতার সাথে বিষয়টা সমাধান করতে হবে। চুলে রাবার আটকে টেবিল ঘড়ির দিকে তাকালো উপমা। নরম সুরে বলল, ঠিক বলেছ ভাবি। আচ্ছা, তোমার কোন ব্যাপারটা সন্দেহজনক লেগেছে আমায় বলবে তো? আমিও বিষয়টা বুঝতে চাই। তবে আমার দিক থেকে এমন কিছুই নেই। বুঝতে পেরেছি ভাবি, এখন তো দেরি হয়ে যাচ্ছে, আমি বরং এসে শুনবো তোমার কাছে, কেমন? আসমা এবার ঘড়িতে চোখ বুলিয়ে নিল একবার, বলল, তবে আমি তোমার খাবারটা বেড়ে দিই, খেয়ে যাবে? হ্যাঁ দাও। আজ কলেজের পর আমার প্রাইভেট আছে, ফিরতে দেরি হয়ে যাবে। বক্সে করেও কি খাবার দেব? না, তার দরকার পড়বে না, ক্যান্টিনে খেয়ে নিব। ঠিক আছে, তবে আমি যাই। মাথা নেড়ে সম্মতি দিলে দ্রুত পায়ে বেরিয়ে গেল আসমা। বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি মিলল অবশেষে। আসমার গমন পথে নির্নিমেষ তাকে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল উপমা। একটু আগে কি ভয়ানক কথা বলেছে ভাবি, নিজেও কি আন্দাজ করতে পারে? মেজু ভাই আর উপমা, ছি, ভাবতে তো কেমন বিশ্রী বিশ্রী লাগছে। অনাথ একটা মেয়ে সে। সৃষ্টিকর্তা এক হাতে যেমন বাবা মা পরিবার কেড়ে নিয়েছেন, অন্য হাতে ঠিক ওই মামাদের মাধ্যমে নতুন একটা পরিবার উপহারও দিয়েছেন। বড় মামা মামি যেমন বাবা মায়ের অভাব পূরণ করে এসেছে, ঠিক তেমনই চার ভাই তার ভাই বোনের দিকের অপূর্ণতাটা পূরণ করে এসেছে। এক এক ভাইয়ের কাছে এক এক রকম যত্ন স্নেহ পেয়েছে সে। তার তো সব ভাইয়ের সাথে সমান মিল, সবার সাথেই খুনসুটির সম্পর্ক, এমনকি মেজু ভাইয়ের সাথেও। এই যে ছোট থেকে বড় হলো ওরা এক ছাদের নিচে, কই একটা মুহূর্তের জন্য তো মনে হলো না মেজু ভাইয়ের স্নেহের আড়ালে অন্য কোনো ভাষা লুকিয়ে আছে, অন্যরকম কিছু ভাবে মেজু ভাই ওকে নিয়ে। ও কি তবে মেজু ভাইকে বুঝতে পারেনি? সে যে ভাবের কাছে সন্দেহজনক লাগলো কেন মেজু ভাইকে? কি করেছে সে? হৃদয়ে উত্থিত নানামুখী প্রশ্নের আক্রমণে দিশেহারা বোধ করতে লাগলো উপমা। মামির কানে গেলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। আত্মীয়দের মধ্যেও এমন সম্পর্ক মোটেই পছন্দ করেন না মামি।
আর পছন্দ করবেনই বা কেন? উপমার নিজেরও তো বিষয়টা ভালো লাগছে না। হোক না, মামা তো ভাই, ভাই তো। আর ভাই বোনের কখনো বিয়ে হয়? ছি, কি নোংরা। ভেতরটা গুলিয়ে এলো উপমার। কম্পিত পাজোড়া টেনে এক ছুটে চলে গেল সে ঘরের সাথে লাগোয়া বাথরুমটায়। ট্যাপ ছেড়ে আজলা ভরে পানি চোখে মুখে দিতে লাগলো। আজকের পর থেকে আর কখনো মেজো ভাইয়ের সামনে যেতে পারবে ও? স্বাভাবিক থাকতে পারবে মেজো ভাইয়ের সামনে? এই কি ভয়ানক ঘটনা ঘটতে শুরু হলো তার জীবনে। কলেজে এলো উপমা মামার সাথে মোটরসাইকেলে চড়ে। ক্যান্টিনের সামনে ফাঁকা মাঠ। বাংলা মঞ্চ সব আজ গমগম করছে। আতরুণ বিদ্রোহী কণ্ঠের ভাষণ 1 মাইল দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে। কলেজ চত্বরে ভরে উঠেছে নানা বয়সী লোকে। ভাষণের বিপরীতে তাদের সারা প্রতিধ্বনিত হচ্ছে কলেজের দেয়ালগুলিতে। বাংলা মঞ্চ পেরিয়ে যেতে যেতে উৎসুকভাবে কিছু একটা খোঁজার চেষ্টা করলো উপমা। চঞ্চল ওর চোখজোড়া মূলত খুঁজে ফিরেছে রনককে, কিন্তু এত লোকের মাঝে তার দেখা মেলা ভার। ইতিউতি করে কাঙ্ক্ষিত মানুষকে না পেয়ে ফুস করে শ্বাস ফেলে বৃথা চেষ্টা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল উপমা। ঠিক তখনই হুট করে রনক সামনে পড়ে গেল ওর। ক্যান্টিনের সামনে হাত নেড়ে নেড়ে ব্যস্ত ভঙ্গিতে কাউকে কিছু বোঝাচ্ছে রনক। দূর থেকে হলেও শারীরিক গঠন দেখে চট করে চেনা যাচ্ছে ওকে। মামার মোটরসাইকেল এগোচ্ছে এই ক্যান্টিন অভিমুখে। অন্য কোনো দিকে আর খেয়াল নেই উপমার। এক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে ও রনকের দিকে। মাস্তানটা আজ কালো রঙের একটা পাঞ্জাবি পরেছে ধূসর প্যান্টের সাথে। বরাবরের মতো হাতা গুটিয়ে রাখা কনুই পর্যন্ত। চিকন শ্যামবর্ণ পরিপুষ্ট মুখখানা খোঁচা খোঁচা দাড়িতে ঢাকা প্রায়। অন্যান্য দিনের মতো দৃষ্টিতে গাম্ভীর্যতা নেই। আজ চোখ চঞ্চল, নড়াচড়াও চঞ্চল। কথার ফাঁকে ফাঁকে ঝাঁকড়া চুলগুলিতে একবার করে আঙুল বুলাচ্ছে। এতে করে বেশ হ্যান্ডসামই লাগছে ওকে। মোটরসাইকেল ক্যান্টিন ক্রস করে যাওয়ার পর পুনরায় ফিরে তাকালো উপমা। বিড়বিড় করে স্বগতোক্তি করলো, হ্যান্ডসাম মাস্তান। কিছু বললে মামনি? আকস্মাৎ মামার কণ্ঠস্বরে থতমত খেয়ে গেল উপমা। মাথা নেড়ে আমতা আমতা করে বলল, কিছু না। কিন্তু ওর দৃষ্টিজোড়া ক্লান্ত হলো না। ততক্ষণ অবধি ও রনকের দিকে তাকিয়ে রইল যতক্ষণ না পুরোপুরি মিশে গেল রনকের দেহাবয়ব। দুপুরের কড়া রোদে জ্যামে আটকে পড়ে আছে রনকের হুন্ডা। সূর্যের আলো উত্তেজকভাবে গায়ে এসে পড়ছে ওর। মন মেজাজ কিচ্ছু ভালো না। মাথায় কিছু একটা জট পাকিয়ে গেছে। ভাবনার তল খুঁজে পাচ্ছে না। ইদানিং অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়ে পড়েছে ও, যে রোগের নাম উপমা রোগ। উঠতে বসতে হাঁটতে বেড়াতে ও যেন উপমাকে দেখতে পায়, শুনতে পায় উপমার ঝংকার তোলা কণ্ঠস্বর। ক্ষণিক থমকে আশেপাশে তাকায়, কিন্তু মেয়েটা আর দৃষ্টিগোচর হয়। কি ভয়ানক ঘটনা! দিনকে দিন এই রোগ যেন প্রবল আকার ধারণ করছে। আজও একটু আগেও সভার মঞ্চের পাশে দাঁড়িয়েছিল ও। হঠাৎ মনে হলো দর্শক সারিতে উপমা বসে আছে। ঠোঁট কামড়ে দুষ্টু হেসে ওর দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল রনক। এরপর বহু কষ্টে সামনে নিল নিজেকে। ওদিকে আজ ভাষণ দেওয়ার সময় এক পর্যায়ে অতনু ওকে ডেকে নিল নিজের পাশে। কাঁধে হাত রেখে এমন ভাবে প্রশংসার তুবড়ি ছুটল, ছোট ভাই সম্বোধনের মুখের ফেনা তুলে দিল। অবাকই হয়েছে রনক। কে জানে মতলব কি বদমাইশটার। মেজাজটা যা খারাপ হচ্ছিল না রনকের। আমরা কোথায় যাইতেছি বন্ধু? পেছন থেকে মিজানের বিরক্তি মাখানো প্রশ্ন ভেসে এলো। ভাবনার সাঙ্গ হলো। নাক মুখ কুচকে রনক উত্তর দিল, আনিসের কাছে। হঠাৎ? সভা শেষে এক ফাঁকে যাইতে বলছে আমাকে। নিশ্চয় কারবারের ব্যাপারে কথাবার্তা বলতে। বুঝতেছিস ওর তারার কারণ? তা আবার বুঝতেছি না। বর্ডারের কাছে ওর মাল আটকায় আছে কিছু, সেইগুলো উদ্ধারে এখন তোর সাহায্য লাগবে। এত ঝামেলা একসাথে ভাল লাগে? আর এই শাওয়ার ট্রাফিক, গাড়ি ঘোড়া এত বাড়তেছে কেন বাল? মুখ কুচকে ট্যাঙ্কের উপর জোর চাপড় বসালো রনক। তা দেখে মিজান ওর কাঁধে হাত রেখে বলল, কুল বন্ধু কুল, কথায় কথায় এত হাইপার হলে চলে? রনক সে কথায় পাত্তা দিল না। কাজ বাকিয়ে মিজানের থেকে ছাড়িয়ে নিল নিজেকে। গরমে মনে হচ্ছে মগজ গলে পড়বে। দরদর করে ঘাম ছড়ছে একদম। পিঠের সাথে আটকে গেছে পাঞ্জাবি, পরছেও কালো কাপড়, রাক্ষসের রং। সমস্ত তাপ শুষে নিচ্ছে বোধ হয়। কপাল কুচকে গলা বাড়িয়ে সামনে দেখার চেষ্টা করলো রনক। লম্বা লাইন লেগেছে গাড়ির। কতক্ষণ এই জ্যাম ছাড়বে কে জানে।
প্রলম্বিত শ্বাস ফেলে দৃষ্টি ঘোরালো। তাদের থেকে কিছুটা এগিয়ে প্যাডেল চালিত ভ্যান গাড়ি দাঁড়ানো। এতে ঠাসি করে বসেছে ইউনিফর্ম পরা 4-5টা ছেলে মেয়ে। মেয়েগুলো একজনের মুখ দেখা যাচ্ছে না স্পষ্ট করে। রনকের মনে হচ্ছে ওদের মধ্যে উপমা বসা। নড়ে চড়ে ও দেখার চেষ্টা করলো সত্যি উপমা নাকি। পরবর্তীতে নিজের কাজ কারবারে নিজে বিরক্ত হয়ে উঠল। কি হয়েছে ওর? আশ্চর্য! উপমাকে দিয়ে কাজ কি ওর? প্রত্যেকটা মুহূর্তে এই মেয়েকে খোঁজার মানে কি? চোখ বন্ধ করে নিজেকে গড়াধমকে সামলানোর চেষ্টা করলো রনক। ট্রাফিক ততক্ষণে শিথিল হতে শুরু করেছে। গাড়ির হর্নের শব্দে চোখ মেলে চাইল রনক। হুন্ডায় স্টার্ট দিতে অবাধ্য চোখজোড়া চলে গেল ভ্যানটার দিকে। সেই মুহূর্তে দৃষ্টিগোচর হলো পেছন ফিরে থাকা একটা মেয়ের ময়াল সাপের মতো রুষ্টপুষ্ট বেনি ঝুলতে ঝুলতে একদম ভ্যানের চাকার কাছে পৌঁছে গেছে। আরে, দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তুমি। একবারে বেনি চাকায় চলে গেলে মাথার খুলি টেনে না খোলা পর্যন্ত ছাড়বে না। ভ্যান চালকও প্যাডেলে পা দিয়েছে। আশঙ্কার সচকিত হয়ে উঠল রনকের মস্তিষ্ক। কোনো কিছু না ভেবেও জোর গলায় বলে উঠল, এই মেয়ে, এই বেনি সামলাও, চাকায় চলে যাচ্ছে তো। লোক সমাগমে রনকের চিৎকার সকলের কানে সূর্যের মতো বিঁধল। সকলে একসাথে ফিরে তাকালো ওর মুখ পানে। ভ্যানটা বেশি দূরে না হওয়ায় ছেলে মেয়েগুলোর কানেও গেল। বেনির মালিক সেও ফিরে তাকালো চকিতে। একে বেঁকে পড়ে থাকা বেনিটা চট করে টেনে নিল নিজের হাতে। আশঙ্কায় বুক কেঁপে উঠল তারও। এক্ষুনি একটা অঘটন ঘটে যাচ্ছিল। ভাগ্যিস কেউ বলল, নইলে তো। এ পর্যায়ে ভাবনা থামিয়ে সে কণ্ঠের মালিকের দিকে চোখ তুলে চাইল। সাথে সাথে ঠোঁটের কোণে খেলে গেল তার এক চলতে মিষ্টি হাসি। এ কাকে দেখছে সে? রনক। এদিকে রনকও অবাক। পেছন থেকে দৈহিক গড়ন দেখে ধারণা করেছিল মেয়েটা উপমা। বুঝতে পারেনি ওর ধারণা এভাবে মিলে যাবে। ঠিক তো, উপমায় তো বর্ষা তার সামনে। এবার সত্যি সত্যি ধারণা মিলে যাওয়ায় খুশির ঝলক ছড়িয়ে পড়লো রনকের চেহারায়। পাশাপাশি দৃষ্টি জুড়ে খেলা করতে লাগলো অপান মুগ্ধতা। দেখো, মেয়েটার হাসি এত চমৎকার কেন? সুতনির কাজটায় ভাঁজ থাকায় হাসিটা যেন একটু বেশি মিষ্টি লাগছে। ঝলমলে রৌদ্রের মতো মিষ্টি। ঘোরগ্রস্তের মতো তাকিয়ে থাকতে থাকতে স্বগতোক্তিতে রনক বলে ফেলল, আরে, মেয়েটা হাসলে তো ওর চোখও হাসে। তুমি সেদিন মিথ্যা বলেছিলে কেন? ঠান্ডা দৃষ্টি চোখে উপমার পানে চেয়ে রইল রনক। ওর ঠিক সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে উপমা, আর চোখে সেও রনকের মুখমণ্ডলে চোখ বুলিয়ে নিল একবার। উপমা আসলে অজুহাত খুঁজছে কিছু বলার, কিন্তু মাথা কাজ করছে না ওর। আজ আবারও কলেজ গেট থেকে ডেকে আনা হয়েছে ওকে। হুট করে হয়ে এসেছে তো ভাবনা চিন্তার সময় পায়নি। এছাড়া গতকালের আশ্বিনের বিষয়টা নিয়েও একটু টেনশন কাজ করছিল। সব মিলিয়ে বিষয়টা আউট অফ মাইন্ড হয়ে গেছে। চোখ বুজে লম্বা শ্বাস টেনে নিল উপমা। সত্যি বলবে ও রনককে? কি উত্তর দিচ্ছ না যে? কড়া ধমক ভেসে এলো রনকের দিক থেকে। দু হাতে কামিজের দু সাইড চেপে ধরলো উপমা। মুখ তুলে পরিপূর্ণ দৃষ্টিতে রনকের দিকে চোখে চোখ রাখলো। নির্ভীক চিত্তে বলল, আপনাকে গান শোনাতে ইচ্ছে করছিল না আমার? রনক জানতো এমন বাঁকা কোনো উত্তর পেতে চলেছে ও। মুচকি হেসে কিং সাইজের চেয়ারটায় মাথা এলিয়ে দিয়ে পাল্টা প্রশ্ন করলো, কেন ইচ্ছে করছিল না কেন? আমি কি গান শোনার অযোগ্য? একবার জবাব দিয়ে মুখে কুলু পেটে নিল উপমা। কেবল নিষ্পলক তাকিয়ে রইল নিশ্চুপ ভাবে। রনকও মাথা কাত করে ওকে পর্যবেক্ষণ করছে, যেন ছোট্ট গুলগাল মুখখানা ইঞ্চি ইঞ্চি মেপে নিচ্ছে। কঠোর চোখে তাকিয়ে আছে মেয়েটা। বজ্র দৃষ্টিখানা ঢেকে দিল পুরো মুখমণ্ডল ভীষণ আদুরে। ফুলা ফুলা মেঘ মেদুর কপলদ্বয় ঈষৎ রূপ। রেগে গেলে কি ওর গাল লাল হয়? ভাবনার মধ্যে হেসে উঠল রনক। ওকে হাসতে দেখে ভ্রুজুরা সংকুচিত করে ফেলল উপমা। চোখ শুরু করে রনকের হাসির অর্থ বোঝার চেষ্টা করলো। রনক অবশ্য খেয়াল করলো না ওর দৃষ্টি। সঙ্গে সঙ্গে ভাবনা সকলে ফুল স্টপ লাগিয়ে সোজা হয়ে বসলো। খানিক কেশে পরিবেশে গাম্ভীর্য ফেরানোর চেষ্টাও করলো। এরপর গমগমে স্বরে বলল, তোমাকে দেখে আমি সত্যিকার অবাক হয়ে যাচ্ছি। একজন সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় সে সম্বন্ধে মিনিমাম জ্ঞান তোমার নেই। একে তো বেয়াদবি করো, মুখে মুখে কথা বলো, আবার মিথ্যেও বলো। আমি প্রতিবাদ করতে চাইছিল উপমা। তৎক্ষণাৎ হাত উঁচিয়ে ওকে থামিয়ে দিল রনক। আমার কথা এখনো শেষ হয়নি। তোমার এত ফল্ট পাওয়ার পর আমি চাইলেই কঠিন কোনো শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি মানুষটা অতটাও খারাপ নই। জুনিয়রদের সাথে অকারণ কঠোর হতে খারাপ লাগে আমার।
অপরাধ বেশি হয়ে গেলে অন্য কথা। একটু থেমে আবারও বলল, তুমি যেহেতু প্রথম স্টেজে আছো তাই তোমার অপরাধ এবারের মতো মাফ করা হলো, তবে বিনা সাজায় নয়, লঘু সাজা তোমার প্রাপ্য। সেই সাজাটা হলো আজ এই মুহূর্ত থেকে আগামী যে বছর এই কলেজে তুমি পড়াশোনা করছো, প্রতিদিন কলেজে ঢোকার পূর্ব মুহূর্তে আমাকে একটা করে গান শুনিয়ে যাবে। চোখ শুরু করেই বলল উপমা। জবাবে ফুস করে নিঃশ্বাস ছেড়ে কোমরের পেছন থেকে ধূসর বর্ণের পিস্তল বের করে টেবিলের উপর রাখলো রৌনক। অন্যথায় আমার ছেলেপুলেরা ঢুকতে দেবে না তোমায় কলেজে। একবার রৌনকের দিকে আর একবার টেবিলের উপর রাখা পিস্তলটার দিকে চোখ বুলিয়ে প্রলম্বিত শ্বাস ফেলল উপমা। ভয় দেখানোর চেষ্টা করছে মাস্তানটা ওকে। আদৌ সফল হয়েছে কি? ভয় তো পাচ্ছে না উপমা। কেন পাচ্ছে না কে জানে? এত কাছ থেকে পিস্তল দেখাই প্রথম। সেজু ভাইয়ের কাছেও পিস্তল আছে জানিও, কিন্তু দেখেনি কখনো সেজু ভাই। আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? ঠান্ডা স্বরে জানতে চাইল উপমা। রৌনক সে তখন থেকে কাঁধ বাঁকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ঠোঁট কামড়ে পুনরায় হাসার চেষ্টা করলো। চেষ্টা করছি না, ভয় দেখাচ্ছি। ভয় পাচ্ছ না তুমি? বিরক্ত বোধ করছি। মানুষ গান শোনার জন্য পিস্তল দেখায় প্রথম দেখলাম কোথাও। ঠিক গান শোনার জন্য বলবো না, পিস্তলটা দেখিয়েছি এ কারণে আমার কথার অবাধ্য যেন না হও। না শোনা আমার ধাতে নেই। যদি আমি রাজি না হই? রাজি না হলে এমন অনেক কিছুই ফেস করতে হতে পারে যা তোমার জন্য সুখকর হবে না। কলেজ শুরু করলে 4 মাসও হলো না, বাকি দিন তো পড়ে। এর মধ্যেই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে ভালো লাগবে? রৌনকের কথায় মেজাজ খারাপের দিকে যেতে লাগলো উপমার। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করে নিল। তবু ভেতর থেকে ছোট্ট একটা বাক্য জোর কদমে বেরিয়ে এলো। দিস ইজ নট ফেয়ার। গা জ্বালানো হাসিটা প্রগাঢ় হলো রৌনকের ঠোঁটের কোণে। আপন মনে সে বলে উঠল, তোমার সাথে আরো কত কত আনফেয়ার করতে ইচ্ছে করে আমার, দুষ্টু দুষ্টু আনফেয়ার। কিন্তু তোমাকে তো সব বলা যাবে না। ডাকুর সর্দারনি তুমি, আগুন চোখের আগুন দৃষ্টি দিয়েই ভস্ম করে দেবে আমাকে। রৌনককে নিশ্চুপ থাকতে দেখে হাল ছেড়ে দিল উপমা। প্রায় প্রায় রৌনক তোকে ডেকে পাঠায় এটা ওটা কাজের সাহায্য নেয়। কয়েকদিন আগে তো ওর পুরো বন্ধু গ্রুপ নিয়ে কি একটা কাজে সাহায্য করতে হলো। এসব নিয়ে ইদানিং বেশ কথা ছড়ানো শুরু হয়েছে কলেজে। ননসেন্স কথা কে বানাচ্ছে কে ছড়াচ্ছে বুঝতে পারছে না উপমা, কিন্তু বিব্রত বোধ করছে ভীষণ। ঝামেলা না বাড়ুক সেজন্য ও রৌনককে এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু মাস্তানটা এসবের ধার ধারবে কেন? দাঁত কিটমিট করে রৌনকের উদ্দেশ্যে গালি পাশ করে দম নিল উপমা। উদ্বেলিত নিজের মনটাকেও বজ্র আটুনিতে বেঁধে নিজেকে বোঝালো আগল ছাড়া হওয়া যাবে না। এখন থেকে রোজ রোজ হ্যান্ডসাম মাস্তানটার মুখোমুখি হতে হবে, সামনে রাখতে হবে নিজেকে। অস্থিরতা কোনো ক্রমে প্রকাশ করা যাবে না। বেহায়া তার মনটা যে স্বেচ্ছাচিতায় ঝাঁপ দেয়া পতঙ্গে পরিণত হয়ে গেছে, গোপন কথাটি কিছুতেই মাস্তানটার সামনে প্রকাশিত হতে দেয়া যাবে না, কিছুতেই না। ক্লাসের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে জিদ করে করে। উপমা নিজে বুঝতে পেরেছে দেরি হচ্ছে। নাছরবান্দা লোকটার সাথে তো পেরে ওঠা সম্ভব নয় এই মুহূর্তে। সমঝোতা তাকেই করতে হবে। নিজের জেদ তাই ছেড়ে দিল উপমা এবং রৌনককে গান শুনিয়ে তবে ছুটি মিলল ওর। কলেজ পৌঁছতে রিক্সা রেডি করে রেখেছিল রৌনক। গরু মেরে জোতা দান, নিজ প্রয়োজনটাই বেশি। উচ্চবাচ্য না করে তাই সেই রিক্সা করেই সায়েন্স বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা হলো উপমা। নির্দিষ্ট ক্লাসরুম নেই ওদের, এক এক দিন এক এক ফ্লোরে ক্লাস হয়। আজকের ক্লাস কোথায় কে জানে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাটগড়িতে বারবার সময় দেখতে যাচ্ছিল। আজও প্রথম ক্লাস মিস হয়ে গেছে। রোল করলে যদিও সমস্যা নেই, ডালিয়া অথবা মিতালি করে দেবে, কিন্তু রুটিন অনুযায়ী আজ আবারও ফিজিক্স ম্যামের ক্লাস আছে। পরের ক্লাসে 30 মার্কসের একটা পরীক্ষা, তাই ক্লাস মিসও দেওয়া যাবে না। নিজেকে প্রস্তুত করে তবে যেতে হবে ম্যামের সামনে। ক্লাসরুম খুঁজতে খুঁজতে অজুহাত একটা তৈরি করে ফেললো উপমা। 4 তলায় সর্বদক্ষিণের রুমটায় তাদের ক্লাস নেওয়া হচ্ছে। ঘুরতে ঘুরতে এক সময় উপমা উপস্থিত হলো সেখানে। ক্লাস পুরো দমে চলছে। ছাত্রছাত্রীরা সব মনোযোগ দিয়ে ক্লাস করছে। শান্ত দৃষ্টিতে পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে নিল উপমা। বান্ধবীরা তার জন্য জায়গা রেখেছে ঠিক এখানে দাঁড়িয়ে সরাসরি দেখা যাচ্ছে ওদের। ওরাও ভীষণ মনোযোগী ক্লাসে, ম্যাম ছাড়া আর কোনো দিকে তাকাচ্ছে না। ভরা ক্লাসের সামনে কি বেজ্জতিটাই না হবে ভেবে অসহায় বোধ করলো উপমা।
কিন্তু কি করার, এই ছিল তার কপালে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে সাহস সঞ্চয়ের চেষ্টা করলো। এরপর কাঁপা কাঁপা গলায় বলল, মে আই কাম ইন ম্যাম? এক বাক্যে ম্যাম সহ ফিরে তাকালো ক্লাসের সবাই। এরপর কি হতে চলেছে সকালে জানা। আতঙ্কিত মুখে ওরা একবার উপমার দিকে একবার শিক্ষকের দিকে তাকাতে লাগলো। উপমাদের ফিজিক্স ম্যামের নাম হলো মিস খাওলা। বেটে মতো স্থূলকার একজন মানুষ, যিনি সবসময় কটকটি রঙের কাপড় চোপড় আর চড়া সাজ প্রেফার করেন। যে কেউ নামখানা শোনা মাত্র অদ্ভুত দৃষ্টিতে তাকায় ওনার দিকে। হয়তো ভাবে উনি নিজে যেমন অদ্ভুত, নামটাও রেখেছে তেমনই অদ্ভুত। উপমাকে দেখে মিস খাওলা হাতের বইটা ডেস্কের উপর নামিয়ে রাখলেন। চশমা নাকের ডগায় নামিয়ে খালি চোখে পর্যবেক্ষণ করলেন উপমাকে। এরপর পিছু ঘুরে দেয়াল ঘড়িতে চোখ বুলালেন। অতিরিক্ত কোনো জিজ্ঞাসাবাদ নেই, কিছু নেই, চিৎকার করে করার শব্দে কেবল বলে উঠলেন, বাহিরে দাঁড়িয়ে থাকো। ম্যাম প্লিজ। অনুনয়ের চেষ্টা করলো উপমা, কাজ অবশ্য হলো না। গলায় দ্বিগুণ জোর লাগিয়ে এক ধমকে মিস খাওলা বললেন, জাস্ট স্ট্যান্ড দেয়ার লাইক আ পিলার। আর হ্যাঁ, কান ধরো। আজ পুরো ক্লাস কান ধরে দাঁড়িয়ে করবে তুমি। অতিরিক্ত একটা বাক্য বিনিময় না করে পুনরায় বয়ে মনোযোগী হয়ে উঠলেন এরপর। বেচারি উপমা আঠুর শব্দটি করতে পারল না। চুপচাপ মাথা নিচু করে শিক্ষকের আদেশ মেনে কানে ধরে দাঁড়িয়ে রইল দরজার সামনের পিলারের মতো। অল্প সময়ে কি সুন্দর মিথ্যা অজুহাতেই না তৈরি করে ফেলেছিল সে। কই শোনানো হলো, সহপাঠীকে নাস্তানাবুদ হতে দেখা মজার বই কি, কিন্তু এই ঘটনা মজার হলেও খাওলা ম্যামের সামনে কেউ হাসতে পারল না। ম্যামের যে রাগ, কেউ ঠোঁট প্রসারিত করেছে মানে উপমার সাজা তার উপরেও বর্তেছে। তার চেয়ে ক্লাসে মনোযোগী হয় সমীচীন। অন্যান্যরা ঘটনা এড়ালে উপমার দু বান্ধবী এড়াতে পারল না। প্রিয় বান্ধবীটির সাজা তাদের বেশ কষ্টই দিল। চটপট তারা ভেবে ফেলল সকলের সামনে ওকে একা অপমানিত হতে দেবে না, ওর দলে শরিক হয়ে বরং সাজা ভাগ করে নেবে। যে ভাবা সেই কাজ। যুক্তি করে নিজেদের মধ্যেও গুজর গুজর ফুসুর ফুসুর শুরু করে দিল দুটিতে। ডান সারিতে প্রথম দিকেই বসা ওরা। মিস খাওলার চোখ সহজেই আকর্ষণ করে গেল। বই হাতে রেখে রেখে বড় বড় চোখ করে তাকালেন মিস খাওলা বদমাশ দুটোর দিকে। সেকেন্ড ব্যয় হলো না। ডালিয়া আর মিতালিকেও ক্লাস থেকে বের করে দরজার কাছে পৌঁছে দিলেন। এবার তিন বান্ধবী পাশাপাশি কান ধরে দাঁড়ানো। পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়েছে, এজন্য তাদের আনন্দ আর ধরে না। উপমা প্রথমে অবাক হলে ওদের মিটিমিটি হাসতে দেখে যা বোঝার বুঝে গেল। পাগলগুলোর পাগলামি দেখে খুশি হবে নাকি দুঃখ প্রকাশ করবে কিছুই বুঝতে পারল না ও। কতক নির্বিকার থেকে নিজে মাথা নামিয়ে হেসে ফেলল। ওদিকে ডালিয়া, তার কথাবার্তা হাসি কান্না সব লাগাম ছাড়া। একবার শুরু হলে থামার নাম নেই। ঠোঁট চেপে মুচকি হাসি কষি কখন সরে গেছে তার থেকে। বিনিময়ে দাঁত কেড়ে হাসতে শুরু করেছে সে। হাসতে হাসতে যেন পড়ে যাবে ডালিয়া। মিতালি আর উপমা তো ভয়ে শেষ। ম্যাম না দেখে নেই, ভাগ্যটা ভালো বলা চলে। ম্যাম দেখলেন না, ওরাও চট করে ডালিয়াকে আড়াল করে দাঁড়ালো। বাকি 20 মিনিট ওভাবেই ওদের কেটে গেল ক্লাসে। টিফিন পিরিয়ডে বান্ধবীদের খাবার আনতে পাঠিয়ে একা একা বসে রইল উপমা। সকালের ঘটনাটা তখনও ওর মন থেকে মুছে যায়নি। পিস্তল দেখানোর ঘটনাটা মনে পড়লেও হাসিও আসছিল, আবার বিরক্তিও লাগছিল। দুরকম ভাবনা একসময় সে ব্যাগ থেকে খাতা বের করে ঘষ ঘষে কলম চালিয়ে রনকের উদ্দেশ্যে লিখলো, শোন রে মস্থান, এই যে তুই কথা নেই বার্তা নেই প্যান্টের পেছন থেকে পিস্তল বের করে দেখালি, তোর কি মনে হয় আমি ভয় পেয়েছি? খুব ভয় পেয়েছি না, একটুও না। তুই বোধহয় জানিস না পিস্তলের গোডাউন আছে আমাদের বাড়িতে। সকাল বিকাল পিস্তলের ওপর গড়াগড়ি খাই আমরা। কি দামি দামি চকচকে সে পিস্তল। এখন তুই যদি ভেবে থাকিস তোর ওই 2 টাকার খেলনা পিস্তল দেখে ভয় পেয়ে গান শুনিয়েছি, তাহলে ভুল ভাবছিস। ভয় পেয়ে নয়, দয়া করে গান শুনিয়েছি তোকে। গান গান করে মাথা খারাপ করে দিচ্ছিলি, তাই আমার একনিষ্ঠ ভক্ত ভেবে শুনিয়েছি। পরবর্তীতে যতবার গান শুনতে চাইবি ভক্ত ভেবেই শুনিয়ে দিব, বুঝলি? লেখা শেষে লাইন বাই লাইন কয়েকবার পড়ে ফেললো উপমা। এখন শান্তি লাগছে। কিছু কথা মুখ ফুটে বলা যায় না, চেপে রাখতে রাখতে মুঝায় পরিণত হয়। লেখার মাধ্যমে বোঝাটা নামানো যায় খানিক, হালকা করা যায় নিজেকে। উপমার এখন হালকা লাগছে। রৌনক ওর জীবনের অন্যতম গোপনীয় সত্য হয়ে উঠেছে দিনকে দিন। এই গোপনীয়তা কারোর সামনে উন্মোচিত করতে ইচ্ছে করে না ওর। কিছু গোপন কথা নিজের মধ্যেও সীমাবদ্ধ রাখাই শ্রেয়, এতেই সকলের মঙ্গল।
সম্মানিত এলাকাবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। খেলার খবর, ফুটবল ফুটবল ফুটবল। ফুটবল প্রেমী ভাইদের জন্য এক দারুণ সুখবর। ঐতিহাসিক রাধাকৃষ্ণপুর স্কুল মাঠ প্রাঙ্গণে আজ বিকাল 4টার সময়, আমি আবার বলতেছি, আজ বিকাল 4টার সময় বিবাহিত বনাম অবিবাহিতদের ঐতিহাসিক এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বাঘে আর সিংহের লড়াই। কে জিতবে কে হারবে তা দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ। আজ বিকাল 4টার সময় রাধাকৃষ্ণপুর স্কুল মাঠে। রাধাকৃষ্ণপুর। সাত সকালে পুরো এলাকা হাঁকিয়ে মাইকিং চলছে। পাশের এলাকায় আজ খেলা। বলা বাহুল্য, উপমার ঘুমটা ভেঙেছে এই মাইকিং এর শব্দেই। কাঁথা মুড়ি দিয়ে বসে জানালা দিয়ে উঁকি মেরে বাইরেটা দেখছে ও ঘুম ঘুম চোখে। ঘুমের র্যাশ এখনো কাটেনি পুরোটা। রাজ্যের অলসতা আজ পেয়ে বসেছে। উপমা সিদ্ধান্ত নিয়েছে কলেজে যাবে না। ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে ওর। প্রিপারেশন নিয়েছিল মোটামুটি, কিন্তু প্রশ্ন পাওয়ার পর সব গুলিয়ে গেছে। ওদিকে মিস খাওলা বলেছেন 15-র নিচে কেউ পেলে 5টা বেতের বাড়ি উপহার আছে। উপমা হিসেব কষে দেখেছে সে 12 পায় কিনা সন্দেহ। ইতিমধ্যে ভরা ক্লাসে অপমানিত হয়েছে একবার, দ্বিতীয়বার মার খেয়ে অপমানিত হতে চায় না ও। এর চেয়ে কলেজে না যাক তাই ভালো। জানালার গাড়িতে মাথা ঠেকিয়ে অলস ভঙ্গিতে হাই তুলল উপমা। এই বাড়ির সবচেয়ে সুন্দর ঘরটা ওকে দেয়া হয়েছে। অন্য ঘরগুলি চাইতে ওর ঘরে জানালার সংখ্যা বেশি, 2টো জানালা। 2 জানালা দিয়ে বেলা করে রোদের আলো আর জ্যোৎস্না রাতে চাঁদের আলো ঝেপে নামে। রোদ উপমার ভীষণ পছন্দ বিস্তৃত নীল আকাশ আর পেঁচা তুলোর মতো চকচকে সাদা মেঘ। একটুখানি আকাশ দেখার লোভে, সূর্যের চম্পক রংটা গায়ে মাখবার লোভে উন্মুখ হয়ে জানালা ঘেঁষে বসে থাকা ওর নিত্যদিনের অভ্যেস। মাঝে মধ্যে মনে হয় প্রকৃতি ওর বন্ধু হয়ে গেছে রোদের ফুটাগুলো। নইলে রোজ সকালে কাঠের পাল্লা দুটো খুলে দেওয়া মাত্র লোহার শিক গলিয়ে পাট ভাঙা রৌদ্র খিলখিল হেসে ওর গায়ে মেখে যাবে কেন? বিছানার ধারের এই জানালাটা থেকে রাস্তার একাংশ স্পষ্ট দেখা যায়। রাজ্যের ব্যস্ততার ভার মাথায় চেপে আপন খেয়ালে ছুটোছুটি করা মানুষগুলোকে মনোযোগ দিয়ে দেখে নিল উপমা। ওখানে মাইকিং করা ছেলেপেলেগুলোও আছে। পাচালিত ভ্যানে সাউন্ড বক্স বসিয়ে আনন্দের সাথে ছন্দ মিলিয়ে খেলার ঘোষণা দিচ্ছে ওরা। নিষ্পলক ব্যস্ত রাস্তাটা অবলোকন করতে করতে উপমার মনে হলো, বিকেলে খেলা দেখতে গেলে কেমন হয়? আগে তো কখনো দেখা হয়নি। নতুন একটা এক্সপিরিয়েন্সও হবে, আবার বিকেলটাও আনন্দে কাটবে। কিন্তু একা তো যেতে দেবে না। কাকে নেবে সাথে? অভ্রকে। ঝটপট নিজেকে গোছায় বিছানা থেকে নামলো উপমা। দরজা খুলে চৌকাঠে দাঁড়িয়ে হাঁক ছাড়লো। অভ্র, বাড়িতে আছিস? উপমার ডাকে অভ্র তো এলো না, তবে নিচ থেকে জান্নাতি জবাব দিল, ডাকেন কা? ছোট মিয়া ভাই তো আবির পড়তে গেছে। উপমা একদণ্ড ভাবলো অভ্রের সাথে জান্নাতি কেউ নিলে ভালো হয়। বিনিময়ে এসে বলল, অভ্র এলে ওকে নিয়ে আমার ঘরে আসবি তো জান্নাতি, দরকার আছে। আপনি কলেজ যাবেন না বউ? সংক্ষেপে জবাব দিয়ে উপমা ঘরে ঢুকে গেল। আরবি পরে অভ্র ফিরল ঘন্টা 2 পর। ততক্ষণে উপমা আর একটু ঘুমিয়ে নিয়েছে। অভ্র এলে ওকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো ভাই বোন। বাড়িতে সদস্য সংখ্যা অনেক। 12টা পর্যন্ত খাওয়া দাওয়াই চলে ওদের। এখন যদিও অতটা বাজেনি, তবে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। টেবিলে বসে বড় মামা একবার খোঁজ করেছেন উপমান। সুযোগ পেলে উনি উপমাকে কলেজে নিয়ে যান। আজও ভেবেছিলেন নিয়ে যাবেন, কিন্তু আসমান মুখে যখন শুনলেন উপমা যাবে না, গম্ভীর হয়ে উঠেছিলেন ওনার মুখ চোখ। অকারণে ক্লাস বাঙ্ক দেওয়া মোটে পছন্দ করেন না মামা যতক্ষণ বাড়িতে ছিল বাইরে বেরোয়নি উপমা, এতক্ষণে বেরোলো। দলের কিছু ছেলে পেলে নিয়ে অতনু খেতে বসেছে। এটা তার নিত্যদিনের অভ্যেস। এক সন্ধ্যা বাড়ির মানুষ ছাড়া খায় না। ছেলেগুলো অবশ্য বিশ্বস্ত, খুব মানে অতনুকে। নিত্যদিন এই বাড়িতে যাতায়াত ওদের। মেজমামির সুযোগ পেলে ছেলেগুলোর দ্বারা টুকটাক কাজ করায়। ওদের সামনে অস্বস্তি বোধ করার কিছু নেই। তবু খানিক নিয়ে রইল উপমা। মাথায় কাপড় দিয়ে যথাসম্ভব নিচু গলায় অভ্রের সাথে বিকেলের পরিকল্পনা সারল। ওদের গল্পের ফাঁকে জান্নাতে খাবার দিয়ে গেল। খাবার প্লেট হাতে জান্নাতিকেও টেনে নিজেদের পরিকল্পনায় সামিল করে নিল ওরা। অতনু খাওয়ার ফাঁকে ভাই বোনদের দেখছে। ধিমে গলায় ওদের গোপন আলাপচারিতা দেখে ভ্রু কুচকে গেছে ওর। এক পর্যায়ে না পেরে জিজ্ঞেস করে বসলো, কি রে, খাবার না খেয়ে তোরা কিসের আলাপাচারিতায় লেগেছিস? অতনুর কণ্ঠ শুনতে উপমারা চুপ। অভ্র আর জান্নাতি তো মাথা নিচু করে নিয়েছে। উপমা শুধু ঘাট ফিরিয়ে হাসার চেষ্টা করে বলল,
কিছু না ভাইয়া, আমরা তো এমনি। খাওয়ার সময় কথা বলতে নেই জানিস না তোরা? চুপচাপ খা, কথাবার্তা সব পরে। জি ভাইয়া। সুবোধের মতন মাথা নেড়ে উপমাও খাওয়ায় মনোযোগী হলো। কাঠ হয়ে ওদের বসে থাকতে দেখে আড়ালে হাসলো অতনু। ছোট দুটো ওকে এত ভয় পায় কেন? ও তো কখনো উচ্চ শব্দে কথা বলেনি ওদের সাথে। তবে ছেলেগুলোর খাওয়া শেষ হলো জলদি। অতনুর নির্দেশে বাইরের ঘরে গিয়ে বসলো ওরা। ডাইনিং ফাঁকা হলে বুকে সাহস সঞ্চয় করে গুটি গুটি পায়ে এগিয়ে এলো উপমা। আগুনে ঝাঁপ দেওয়ার জন্য ওকে প্রস্তুত করে রাখে সবাই। বাহানা একটাই, তুই একমাত্র বোন, তোর কথা ফেলবে না। আজ তো প্রয়োজনও নিজের। লম্বা শ্বাস ছেড়ে নিঃশব্দে চেয়ার টেনে বসলো অতনুর মুখোমুখি। অপাঙ্গে অতনু দেখছে ওকে, নিশ্চয়ই কোনো আবদার। বুঝতে সমস্যা হলো না অতনুর, তথাপি অবুঝের মতো চুপচাপ বসে রইল। উপমা নিজেই উসখুস করতে লাগলো, কিভাবে কথা বলবে গুছিয়ে নিতে লাগলো। অতনুর চোখ এড়ালো না কিছুই। খাওয়ার মধ্যে সে প্রশ্ন করলো, কিরে, কিছু বলতে চাস? না না না, মানে হ্যাঁ। জোর মাথা তুলিয়ে আমতা আমতা করে বলল উপমা। ভ্রু কুচকে তাকালো। না নাকি হ্যাঁ? হ্যাঁ বলতে চাই একটা কথা। তো বলে ফেল। মানে বকবে না তো? বল আগে শুনি। বকার মতো হলে অবশ্যই বকা খাবি। গমগমে স্বরে বলল অতনু। ততক্ষণে আসমা উপস্থিত হয়েছে ওদের মাঝে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে দুই ভাই বোনের দিকে। উপমা দ্বিধায় পড়ে গেল, বলবেই না কি বলবে না। কিন্তু যেতেও তো ইচ্ছে করছে তার। হোক না দেখা যাক না কি হয়। নিজেকে শান্ত করার চেষ্টা করেও দ্বিধাজড়িত গলায় বলল, আজ বিকেলে রাধাকৃষ্ণপুর স্কুল মাঠে ফুটবল খেলা সেজো ভাই। তো ভাবছিলাম কি, আমরা যদি খেলা দেখতে যাই, কখনো তো দেখিনি। এই পর্যায়ে চোখ সরু করে তাকালো অতনু। ওর দৃষ্টি দেখে তো গলা শুকিয়ে আসতে চাইলো উপমার। শুকনো ঢুক গেলে আসমার পানে চাইলো একবার। আসমাও চোখ বড় বড় করে তাকিয়েছে। সংসারে কমার যতটা ও বুঝেছে, স্বামী নামক মানুষটা ওর বাবারই দ্বিতীয় রূপ। সবখানে বিধি নিষেধের পারাপারে। শুকিয়ে যাওয়া উপমার মুখখানা দেখে বেশ মায়ে হলো আসমার। ওদিকে পেছনে বসা অব্র আর জান্নাতেও ভীষণ সজাগ। দূরে বসলেও তাদের সমস্ত মনোযোগ এখানে। কে কে যেতে চাস? ঠান্ডা স্বর ভেসে এলো অতনুর থেকে। ভয়ে ভয়ে উপমা জবাব দিল, আমি অভ্র আর জান্নাতি। ওখানে কত বাইরের মানুষ থাকবে জানিস? আচমকা ধমকে উঠল অতনু। থতমত খেয়ে হাতে চামচ পড়ে গেল উপমার। সহসা উঠে দাঁড়ালো, কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ সেজো ভাই, আগে কখনো খেলা দেখিনি আমরা। খুব আগ্রহ আমাদের, বাড়ি থেকে বেশি দূর না। তারপর আমরা থাকবো 3 জন, কে কি করবে। তোদের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই। কত আজে বাজে ছেলে থাকবে ওখানে, কত রকমের বিপদ হতে পারে। ঠিক আছে, আমরা তো। কথা সম্পূর্ণ করতে পারল না উপমা। বলেছি না যেতে পারবি না মানে যেতে পারবি না। এসব মোটেও অ্যালাউ করব না আমি। প্লিজ সেজো ভাই। আর একটাও কথা না। দ্বিতীয়বার করা ধমকে থামতে বাধ্য করলো উপমাকে। অতিরিক্ত একটা শব্দ ব্যয় না করে উঠে চলে গেল অতনু। যেতে যেতে বলে গেল, আশা করছি কথার অবাধ্য হবার দুঃসাহস দেখাবি না। অতনু চলে গেলে ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে রইল উপমা। চোখ ছলছল করছে, কিন্তু কাঁদবে না। কথায় কথায় কাঁদতে ওর লজ্জা করে। অতনুর ধমক শুনে আসমাও সতর্ক হয়েছিল বটে, তবে এখন মনে হচ্ছে মানুষটা বাড়াবাড়ি করে ফেলেছে। এতটুকু ছাড় না দিলে চলে? ছোট মানুষ না হয় খেলা দেখার আবদারি করেছে, রাজি হলে কোন মহাভারত অসত্য হয়ে যেত। 1 ঘন্টায় পারমিশন না হয় দিত না। রসকসহীন মানুষটাকে নিয়ে আর পারা যায় না। শাড়ির আঁচল কোমরে গুজে উপমার পাশে গিয়ে দাঁড়ালো আসমা। স্নেহের পরশ মাথায় বলিয়ে দিতে দিতে বলল, মন খারাপ করে না, আমি ম্যানেজ করছি তোমার ভাইকে। দরকার নেই ভাবি, খেলা দেখার ইচ্ছে মরে গেছে আমার। নাক টেনে মৃদু স্বরে বলল উপমা। ওর সঙ্গে তাল মিলিয়ে অভ্র আর জান্নাতি বলল, থাক, দরকার নেই। সে কথায় পাত্তা দিল না আসমা। বেশি বুঝবে না তুমি। ইচ্ছে মরে গেছে মানে কি? ইচ্ছের মৃত্যু কি এতই সহজ? চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়া ভারী অন্যায়ের কাজ। চেষ্টা আমি করিনি ভাবি, বিস্ময়ের সাথে বলল উপমা। কোনো জিনিস একবার চেষ্টা করে না পেলে বলে কি চেষ্টা থামিয়ে দিতে হবে? মোটেই না। দ্বিতীয়বার, তৃতীয়বার, সর্বোচ্চ যতবার তোমার সামর্থ্য, চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর সফল না হলে বুঝতে হবে ওই কাজটায়
তোমার রিজিক নেই। ভাবি, আজ তোমার হয়ে বাকি চেষ্টাটা আমি করছি। প্রিপারেশন নাও, খেলা তো অবশ্যই দেখতে যাবে তুমি। থ্যাংক ইউ ভাবি। স্মিত হাস্যে আসমার হাত চেপে ধরল উপমা। বিনিময়ে আসমা অল্প হেসে বলল, আর কখনো বলবে না ইচ্ছে মরে গেছে। ইচ্ছের মৃত্যু খুব ভয়ানক জিনিস উপমা, এর ব্যথায় অসহনীয়। আমার জীবনের সমস্ত ইচ্ছে শুধুমাত্র মেয়ে বলে জলাঞ্জলি দিয়ে এসেছি আমি। বুকে আমার পাহাড় সম ব্যথা, উপশম করার সময়টা নেই। চোখের কোণ জলে ভরে উঠলে আড়াল করার নিমিত্তে দ্রুত প্রস্থানের সিদ্ধান্ত নিল আসমা। ওর গমন পথে তাকিয়ে উপমা প্রার্থনা করলো, বাকি জীবনটা ভাবির সমস্ত ব্যথার উপশম যেন সেজ ভাই হয়ে ওঠে, পুরনো সবকিছুকে ভুলিয়ে মানুষটাকে নতুন করে বাঁচতে শেখায়, পরিপূরক হয়ে ওঠে দুজন দুজনার। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।